পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় 21শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে। পার্থ সিবিআই হেফাজতে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও যেরকম জানা যাচ্ছে মুখোমুখি বসিয়ে জেনার একটা সম্ভাবনা উঠে আসছে। এই মুহূর্তের কি আপডেট একবার অমিতের কাছ থেকে আমরা জেনে নেব। অমিত, দেখো এই মুহূর্তে আলিপুর জাজ কোর্টের যে লকআপ, সেই লকআপের সামনে কিন্তু সিবিআইয়ের গাড়ি কিন্তু প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়, যাদেরকে সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে 21 তারিখ পর্যন্ত যারা সিবিআই হেফাজতে থাকবেন, কিছুক্ষণের মধ্যে সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই তারা লকআপ থেকে বেরিয়ে আসবেন এবং তাদেরকে নিজাম প্যালেস নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু দীর্ঘ জেরা, অর্থাৎ কি বিষয়ে জেরা করা হবে, এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার যে কটি এফআইআর হয়েছে তার মধ্যে গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায়কে সৌন অ্যারেস্ট করে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। অন্যদিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে একই, অর্থাৎ গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি সেই মামলাতে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে তাদেরকে যেমন তাদের বয়ান যেমন রেকর্ড করা হবে, যে সকল বিষয় এখনও পর্যন্ত কোয়ারি রয়েছে। কারণ তুমি জানো যে আজকে আদালতে যখন সওয়াল জবাব চলছিল সেই সময় সিবিআইয়ের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয় যে এই যে ষড়যন্ত্রের মূল মাথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে তার একটা ভূমিকা ছিল। এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তিনি অবগত ছিলেন, এমনটা কিন্তু আদালতের কাছে কিন্তু বারবার বলার চেষ্টা করা হয়েছে সিবিআইয়ের তরফে এবং সেই সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। শুধু তিনি নন বা দু একজন অফিসার নন, স্কুল শিক্ষা দপ্তর, এসএসসির একাধিক কর্মকর্তা ছাড়াও অনেকেই রয়েছেন মিডিয়েটর হিসেবে, যারা কিন্তু এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে। তাদের যদি পরবর্তীতে আগামী দিনে ধরতে হয় বা তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে যেমন জেরার প্রয়োজন রয়েছে নিজেদের হেফাজতে নিয়ে, একই সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও জেরা করার প্রয়োজন রয়েছে। এছাড়া এই মুহূর্তে এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা সংক্রান্ত আরও একটি মামলাতে কিন্তু এই মুহূর্তে হেফাজতে রয়েছেন এসপি সিনহা। সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা বয়ান যেমন রেকর্ড করা হবে, একই সঙ্গে প্রত্যেককে মুখোমুখি বসিয়ে কিন্তু জেরার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ যে জায়গাটা এখনও মিসিং লিঙ্ক, অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি, কার নির্দেশে মেধা তালিকার রদবদল হয়েছিল বা মেরিট লিস্টে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও মেধা তালিকা নতুন করে অ্যাড হয়েছিল, বা যারা পরীক্ষায় অনুত্তীর্ণ ছিলেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ নিয়োগপত্র দেওয়া হয়েছিল, কার নির্দেশে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, এই বিষয়গুলো নিয়েই কিন্তু পৃথকভাবে অর্থাৎ তাদেরকে আলাদাভাবে যেমন জেরা করা হবে। একই সঙ্গে সিবিআই সূত্র থেকে দাবি করা হচ্ছে সেই সকল জেরা প্রক্রিয়া মিটলে প্রত্যেকের বয়ান কিন্তু খতিয়ে দেখা হবে বা মিলিয়ে রিভেরিফিকেশন, অর্থাৎ কোথায় মিল পাওয়া যাচ্ছে, যদি মিল না পাওয়া যায় সেক্ষেত্রে কোথায় গলদ রয়েছে, কোথায় লুকিয়ে যাচ্ছে, কে কোন উত্তর এড়িয়ে গেল, সবগুলো বিষয়কে মাথায় রেখে পরবর্তীতে তিনজনকে হেফাজতে থাকাকালীন তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা রয়েছে সিবিআইয়ের, এমনটাই সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে সিবিআইয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে তিনি যে তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন, তার একটা ভূমিকা ছিল এবং উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল, সেই উপদেষ্টা কমিটির কী রোল ছিল এবং এসপি সিনহা যেভাবে একেবারেই অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। শান্তিপ্রসাদ সিনহা যেভাবে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যে তালিকা তৈরি করেছিলেন। একদম অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়, 21শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তাদের আলাদা আলাদা বয়ান রেকর্ডের সম্ভাবনার কথা উঠে আসছে। তাদেরকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হবে, তারপর কোনো মিল আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই জানা যাচ্ছে। তবে পার্থ চট্টোপাধ্যায় তিনি আজ আবারও কেঁদে ফেলেছিলেন। তিনি আলিপুর আদালতে কেঁদে ফেলেছিলেন, আমি অসুস্থ, আমাকে কে সাহায্য করবে, এইভাবে তিনি আবারও কেঁদে ফেলেছিলেন। সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, তিনি আজকে আবারও কাতর আবেদন জানিয়েছিলেন, তিনি আবারও আজকে কেঁদে ফেললেন, কিন্তু তার জামিনের আবেদনও খারিজ হয়ে গেল এই তদন্তের স্বার্থে। সুশোভন, একেবারেই তার যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদনের মধ্যে তার একটা বিষয়কে বারবার তিনি প্রাধান্য দিচ্ছিলেন, যে তিনি অসুস্থ, তিনি যথেষ্ট হেল্পলেস এবং তিনি দীর্ঘদিন ধরে চাকরি করেছেন, তিনি চাকরিজীবী ছিলেন, তার এডুকেশন কোয়ালিফিকেশন যথেষ্ট ভালো, তার পরিবারের তো যে এডুকেশন কোয়ালিফিকেশন তাও যথেষ্ট ভালো। সুতরাং তার কি ভূমিকা রয়েছে এই বিষয়টা তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন এবং তিনি মন্ত্রী হিসাবে যা করণীয় সেই করণীয়টুকুই কিন্তু তিনি করেছেন। এই বিষয়টাকে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু প্রাধান্য দিয়েছিলেন।
যদিও এই বিষয়টা সামনে যখন তিনি আনেন পার্থ চট্টোপাধ্যায়, তখন কিন্তু কেঁদে ফেলেন এবং সেইখান থেকে তিনি কিন্তু বলেন যে তিনি হেল্পলেস, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পার্থ চট্টোপাধ্যায় বলতে বলতে তার যে কথা বলার একেবারে যে যখন তিনি কথা বলছিলেন তখন কিন্তু তার যথেষ্ট গলা ভেঙে যায় এবং তিনি কেঁদে ফেলছিলেন, তা কিন্তু স্পষ্ট হলো। সব মিলে পার্থ চট্টোপাধ্যায় তিনি যে অসুস্থ সেটা যেমন আদালতে দাঁড়িয়ে নিজের হয়ে সওয়াল করলেন, এটাও তিনি বললেন যে তিনি হেল্পলেস এবং তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তিনি চাকরি করেছেন, তার নামে কোনো দুর্নীতি নেই, তিনি শিক্ষিত, তার পরিবার যথেষ্ট শিক্ষিত, তারপরেও তিনি তাকে কেন সিবিআই হেফাজতের কথা বলা হচ্ছে? যে কেস ইডি করছে একই তথ্য সিবিআই কি নেবে? এই প্রশ্ন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি নিজের হয়ে সওয়াল করেন এবং তিনি নিজেই বলেন। দেবস্মিতা। বেশ, ধন্যবাদ সুশোভন। পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের 21শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যেরকম সিবিআই তরফে আগেই দাবি করা হয়েছিল যে নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায় এবং তাকে সিবিআই হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। অনেক কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করা রয়েছে, কিভাবে এই দুর্নীতি, কারণ এখানে কোনো মিল রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতে চাইছে সিবিআই। কারণ অন্যদিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও 21শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শঙ্কু রয়েছে এই বিষয়ে, শঙ্কুর থেকে আমরা আরো আপডেট নিতে পারবো। শঙ্কু, দেখো, মূলত যেটা এসপি সিনহা এবং অশোক সাহাকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই এর তরফ থেকে বারবার ধরে কোর্টে জানানো হয়েছিল যে তারা তদন্তে সেইভাবে সহযোগিতা করছে না। কারণ এখানে বারবার ধরে যেটা উল্লেখ করা হচ্ছিল, মেয়াদ উত্তীর্ণ গ্রুপ সি গ্রুপ ডির যে লিস্ট ছিল সেই মেয়াদ উত্তীর্ণ লিস্ট, সেটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নতুন করে সেখানে প্যানেল তৈরি করা হয় এবং সেখানে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয় এবং ভুয়ো ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়। সেই সিগনেচারের কথা কিন্তু বারবার ধরে এসপি সিনহা তিনি কিন্তু অস্বীকার করে গেছিলেন, অশোক সাহ অস্বীকার করেছিলেন। যেহেতু তৎকালীন সময়ে কল্যাণময় গাঙ্গুলি তিনি পর্ষদ সভাপতি ছিলেন, তার ভূমিকা এখানে অনেক বড় ছিল বলে তিনি যতটুকু সিবিআই সূত্র মারফত জানতে পেরেছিলেন। এবং এই যে টোটাল যে কাজটা হয়েছে, অর্থাৎ সিবিআই এর কথা অনুযায়ী বৃহত্তর ষড়যন্ত্র, এই বৃহত্তর ষড়যন্ত্রের মূল মাথা হিসেবে যাকে গণ্য করা হয়েছে তিনি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। তাই কল্যাণময় গাঙ্গুলি এবং এসপি সিনহা এই দুজন কিন্তু তৎকালীন সময়ে এই যে ভুয়ো নিয়োগ প্রক্রিয়া থেকে আরম্ভ করে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের যে ভুয়ো একবার পেছনের সারি থেকে যার লিস্টে পেছনে নাম ছিল তাকে সামনে এনে তাকে চাকরি পাইয়ে দেওয়া, এই যে বিষয়গুলি ঘটেছিল তাতে কিন্তু সবাই দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায় যেহেতু শিক্ষামন্ত্রী ছিলেন তার প্রভাবে হয়েছে। তার জন্যই কিন্তু এই মুহূর্তে দুজনকে অর্থাৎ কল্যাণময় গাঙ্গুলিকে এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনকেই আজকে হেফাজতে পেল সিবিআই। এই দুজনকে নিয়ে মুখোমুখি বলিয়ে যে যে নথিগুলো রয়েছে অর্থাৎ বাক কমিটি যে যে নথিগুলো তুলে দিয়েছে সেই নথিগুলো সামনে দিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে সিবিআই এর পক্ষ থেকে। অন্যদিকে এসপি সিনহা তিনি পুনরায় কিন্তু সিবিআই হেফাজতে রয়েছেন, অর্থাৎ তিনজনকে একসঙ্গে বসিয়ে ভুয়ো নিয়োগ তথ্য তার সই থেকে আরম্ভ করে সমস্ত কিছু সামনে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে চূড়ান্ত জায়গায় পৌঁছতে চায়। এবং সিবিআই এর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটা বৃহত্তর ষড়যন্ত্র, শুধু পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, অশোক সাহা এরাই শুধু নয়, প্রচন্ড থেকে আরম্ভ করে এরা শুধু নয়, এর পেছনে আরো অনেক জড়িয়ে আছে। সেই পর্যন্ত যেতে গেলে কিন্তু সিবিআই তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং তদন্তের অগ্রগতি চায়। একেবারেই শঙ্কু, অর্থাৎ সিবিআই চাইছে মুখোমুখি বসিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে এবং তারপরেই তদন্ত কিভাবে এগোয় সেদিকেই তারা নজর দিতে চাইছে। কারণ বিভিন্ন বিষয় সামনে আসছে, যে ক্ষেত্রে সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই নিয়োগ দুর্নীতিতে বলে মনে করছেন সিবিআই এর তদন্তকারী অফিসাররা। সেক্ষেত্রে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করাও হয়, কোন কোন দিক নজর রাখা হবে? আমি সৌরভের সঙ্গে আরো কথা বলে আরো বিস্তারিত তথ্য জানবার চেষ্টা করব। সৌরভ, একেবারেই দেখো, পার্থ চট্টোপাধ্যায়কে আর কিছুক্ষণ পরই তাকে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে এবং এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া অর্থাৎ যেই রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছিল সেখানে স্ক্যান সিগনেচার ব্যবহার করা হয়েছিল, কিভাবে সেগুলো ব্যবহার করা হয়েছিল, যাদের তালিকায় নাম নেই তাদের কিভাবে রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছিল, সামগ্রিক একাধিক প্রশ্ন
সিবিআইয়ের আধিকারিকরা তারা ইতিমধ্যেই তৈরি রেখেছেন। পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিং এবং অশোক শাহ, এই চারজনকে মুখোমুখি বসিয়ে সিবিআই আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং যেই প্রশ্নমালা সিবিআই আধিকারিকরা মূলত তৈরি করেছে সেগুলো ফের পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হবে এবং তার ক্রস করা হবে বাকি যে 3 অ্যাকিউজড রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়, সেই 3 অ্যাকিউজডের সাথেও। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মূলত সেই স্ক্যান সিগনেচারের কথা বারবার সামনে আসছে, যে একাধিক রেকমেন্ডেশন লেটারে যে স্ক্যান সিগনেচার ব্যবহার করা হয়েছে, যেই দুর্নীতির কথা সামনে আসছে, সেই সংক্রান্তে একাধিক প্রশ্ন সিবিআই আধিকারিকরা তারা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। পার্থ চট্টোপাধ্যায়কে তারা নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে যখন নিয়ে যাওয়া হবে, তার পরবর্তী ক্ষেত্রেই পার্থ চট্টোপাধ্যায় এবং বাকি এই এসপি সিনহা, অশোক শাহ এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় সেই জিজ্ঞাসাবাদ পর্ব, সেই পর্ব শুরু হবে বলেই সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ সৌরভ। এসআরএম টিএমটি বার কিনলে জিততে পারেন মেগা প্রাইজ, কাতারে বিশ্বকাপ ফুটবল দেখার টিকিট। এছাড়াও আছে দুর্দান্ত বিক্রি প্রাইজ, সঙ্গে নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। এবার হবে খেলা শুরু। খবর এক নজরে নিবেদন করছে আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। খবর এক নজরে নিবেদন করলো আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। নবান্ন অভিযানে ধুন্ধুমার, কিন্তু বিধানসভায় বিজেপি ঠান্ডা। বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেও আলোচনা চাইল না বিজেপি। মুড অফ। নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করতে এবার পার্থ কল্যাণ মুখোমুখি জেরা। বৃষ্টি হয়েছিল সেই সোমবার, শুক্রবারেও জল। এই সব খবর নিয়ে নিউজ রুম থেকে আমি অতনু থাকবো কলকাতায় আজ সন্ধ্যে 6টায়। রাজনীতিতে আবার কিসের মুড নেই বলে বিধানসভায় বসেই রইল বিজেপি। নোটিশ নিয়ে আসুন তবেই কথা বলবো। আজ কিন্তু সুকন্যার কাছে নোটিশ নিয়েই গেল সিবিআই। পাহাড়ের রানীর ওপর অযথা বোঝা, দার্জিলিং এর চিন্তা অবৈধ নির্মাণ। জেটি জটে জেরবার মানুষ, নৈহাটির রামঘাট থেকে ইমামবাড়া ঘাটে পৌঁছতে হিমশিম। আমি অয়ন, আমার সঙ্গে আজ দেখুন আমার বাংলা সন্ধে 7টায়। আমার বাংলা কো প্রেজেন্টেড বাই রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। পাওয়ার্ড বাই চিন্তা কি কিওরিন আছে মাছের সর্বাঙ্গীন সুরক্ষায় শুধুই কিওরিন। কো পাওয়ার্ড বাই সব টেনশন করো শেষ, এনজয় খেতে বেশ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইম অ্যান্ড অরেঞ্জ ডিশওয়াশ। স্পার্কল ডিশওয়াশ, ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ধাম করে। একেবারে আইনি সমস্ত পদক্ষেপ মেনে অনুব্রত মণ্ডলের মেয়েকে তারা জিজ্ঞাসাবাদ করতে আসেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে অনুব্রত মণ্ডলের বাড়িতে একদম ঢুকতেই সেখানে রাজ্য পুলিশের যারা নিরাপত্তা রক্ষী তারা রয়েছেন, ভেতরে সুকন্যা মণ্ডল রয়েছেন এবং সেখানে সিবিআই টিমের আধিকারিকরা তার বয়ান রেকর্ড করছেন। কারণ তোমাকে জানি রাখি যে ভোলে বোম রাইস মিল, যে রাইস মিল যে 2013 সালে এই অনুব্রত মণ্ডল তার মেয়ে এবং তার স্ত্রীর নামে এই রাইস মিল হয়, তার আগে তার যে পূর্বতন যিনি মালিক ছিলেন তাকে আজকে ডেকে পাঠানো হয় সিবিআই এর ক্যাম্প অফিসে এবং সিবিআই এর ক্যাম্প অফিসে তাকে ডেকে পাঠিয়ে সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ান রেকর্ড করা হয়। তার কারণ তোমাকে জানি রাখি, যেটা অভিযোগ যে এই অনুব্রত মণ্ডলের মেয়ের নামে যে রাইস মিল রয়েছে ভোলে বোম রাইস মিল, তা আগে ছিল শ্যামল মণ্ডল এবং তার পরিবারের নামে, অর্থাৎ হারাধন মণ্ডল যিনি বর্তমানে তিনি মৃত, কিন্তু হারাধনের ছেলে শ্যামল মণ্ডল এবং বাকি তার মোট 3 ছেলে। সেই শ্যামল মণ্ডলদের থেকে মাত্র 5 কোটি টাকায় এই ভোলে বোম রাইস মিল তারা কিনে নেন। যখন শ্যামল মণ্ডলের এই রাইস মিল ছিল সেই সময় শ্রী গুরু রাইস মিল নামে সেটি পরিচিত ছিল, কিন্তু
2013 সালে সেটি অনুব্রতর স্ত্রী এবং তার কন্যার নামে হয়ে যায়। এবং এখানেই যেটা অভিযোগ যে সেই ভোলেবম রাইস মিলের পূর্বতন মালিক শ্যামল মণ্ডলকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআই ক্যাম্প অফিসে এবং সেখানে তার বয়ান রেকর্ড করা হয়। কারণ যেই রাইস মিলের দাম ছিল প্রায় 15 কোটি টাকা, সেটি মাত্র 5 কোটি টাকায় কি করে সেখান থেকে হাতিয়ে নেওয়া হলো, যেটা অভিযোগ যে চাপ দিয়ে, যে নিজেদের পরিবারের যে আত্মীয় তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে চাপ দিয়ে 5 কোটি টাকায় এই রাইস মিল শ্রী গুরু রাইস মিল মাত্র 5 কোটি টাকায় সেটি ভোলেবম রাইস মিলে পরিণত হয়। আর এখানেই একাধিক তথ্য সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই শ্যামল মণ্ডলের বয়ান রেকর্ড করেছে সিবিআই। তারই সূত্র ধরে সুকন্যা মণ্ডলের কাছে তার যে বিপুল পরিমাণ সম্পত্তি, রাইস মিল, একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হিসাবে তার এই সম্পত্তির আয়ের উৎস কি তা জানতেই তদন্তকারী আধিকারিকরা এসেছেন। রয়েছেন মহিলা অফিসার, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। প্রায় 1 ঘন্টা সময় অতিক্রান্ত। তার বয়ান রেকর্ড করে এই বয়ান কিন্তু মিলিয়ে দেখা হবে, কারণ ইতিমধ্যেই যাদের বয়ান রেকর্ড করা হয়েছে তাদের সঙ্গে কি কি ফারাক রয়েছে তা খতিয়ে দেখতে চায় সিবিআই আধিকারিকরা। আর সেই কারণেই একদিকে যেমন শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তেমনি অন্যদিকে মানিশ কোঠারি অর্থাৎ অনুব্রত মণ্ডলের সিএ এবং অনুব্রতর বাড়িতে এখন সিবিআই অর্থাৎ অনুব্রতর যিনি কন্যা। ধন্যবাদ অর্পিতা, ধন্যবাদ, তুমি নজর রাখো। নমস্কার, আমি ইলবাস সৈয়দ, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। প্রথমে যে খবরে চোখ রাখবো, ভারতীয় জনতা পার্টি তারা মুলতুবি বিতর্ক, সেই মুলতুবি প্রস্তাব এনে আলোচনাই চাইল না। অর্থাৎ আজ বিধানসভায় মুখ্য সচেতক মনোজ টিগ্গা তিনি মুলতুবি প্রস্তাবটা পাঠ করলেন। পাঠ করার পর সেই প্রস্তাব এলাও হলো, যে প্রস্তাব পাঠ করলেন কিন্তু তারপর আলোচনা চাইলেন না। হঠাৎ কেন? আলোচনার প্রস্তাব খারিজের আশঙ্কাতেই কি এই পদক্ষেপ নিলেন, নাকি প্রস্তাব খারিজের রাজনৈতিক সুবিধা আজ কেন বিধানসভায় তুলল না ভারতীয় জনতা পার্টি? বিজেপি পরিষদীয় দলের ভূমিকায় এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কারণ আজ প্রথমে তারা নবান্ন অভিযানের দিন পুলিশের সমস্যা দেখে সমস্যা করেছিল। অরূপ রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। অরূপ, একটাই প্রশ্ন, মনোজ টিগ্গা পাঠ করলেন, বসে পড়লেন, আলোচনাতে গেল না। বিজেপি বলছে মুড নেই। কিসের মুড নেই? রাজনীতির মুড নেই নাকি রাজনীতি করার মুড নেই? একটা ছোট্ট সংশোধন করে দিই তোমাকে। প্রথমে মনোজ টিগ্গা এই প্রস্তাব পাঠ করেননি। বিধানসভার অধিবেশনে মনোজ ওরাও তিনি এই প্রস্তাব পাঠ করেছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে মনোজ টিগ্গা মুখ্য সচেতক হিসেবে তিনি সাংবাদিক সম্মেলন করে তার একটা ব্যাখ্যা দিয়েছেন। এই যে প্রশ্নটা যেটা উঠেছে যে বিতর্ক, যে কেন এই মুলতুবি প্রস্তাবকে ঘিরে কেন আলোচনা চাইল না বিজেপি, এই প্রশ্নে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা খুব তিনি স্পষ্টতই তিনি যেটা বলেছেন যে আজকে নাকি বিজেপির সেই রকম মুড ছিল না। আর একটা যুক্তিও তিনি দিয়েছেন যে বিজেপি তো জানেই, কারণ অতীতে এরকম একাধিকবার আলোচনা তারা চেয়েছেন, কিন্তু সরকার পক্ষ স্পিকার সেই আলোচনা অনুমতি দেননি বা খারিজ করে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা নবান্ন অভিযানের পর যে রাজনৈতিক উত্তাপ রয়েছে, আজকে তো সেটা ভারতীয় জনতা পার্টি কাজে লাগাতে পারত। শাসক দলের আন্দোলন নিয়ে প্রশ্ন এবার স্পিকারের। বিধানসভায় শাসকের আন্দোলনে প্রশ্ন, পোস্টার নিয়ে বিধানসভায় শাসকের প্রতিবাদ ঠিক নয়, সরকারি দলের আরো দায়িত্বশীল হওয়া উচিত। তৃণমূলের পোস্টার আন্দোলনে প্রশ্ন স্পিকারের। গতকাল বিধানসভায় ডোন্ট টাচ আন্দোলন তৃণমূলের। আমাদের যে রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস, তাতে পরিষ্কারভাবে বলা রয়েছে বিধানসভার অভ্যন্তরে কি আচরণ করবেন মাননীয় সদস্যরা। দুর্ভাগ্যের বিষয়, মাননীয় সদস্যদের বারবার বলা সত্ত্বেও তারা এটা মানতে চাইছেন না। এটা কিন্তু খুব পরিষদীয় গণতন্ত্রের পক্ষে খুব ভালো বলে আমার মনে হয়নি। সরকার পক্ষ তো বিশেষ করে তাদের বিরত থাকা উচিত। বিরোধী দলের ফ্লোরই হচ্ছে হাউস বিলংস টু দ্য অপোজিশন, তারা তো করবেই। এখানে সরকার পক্ষের কাছ থেকেও এটা প্রত্যাশা করা যায় না। আর স্পিকারের এই বক্তব্যের পরে প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন বিধানসভার ভিতরে অধ্যক্ষের কথাই শেষ কথা। মাননীয় অধ্যক্ষ যেখানে বলছেন সেখানে আমাদের বক্তব্য রাখার কোনো কারণ নেই। আমরা শুধু এইটুকু বলবো যে বিরোধীরা যদি একতরফা কুৎসা, একতরফা অপপ্রচার, একতরফা কিছু বলতে চায়, সেক্ষেত্রে শাসক দলের যারা বিধায়ক তারাও কিছু ক্ষেত্রে তো জবাব দেওয়ার দরকার পড়ে। তবে মাননীয় অধ্যক্ষ যা বলেছেন
নিশ্চিতভাবে বিধানসভার মধ্যে তার কথাটাই শেষ কথা। আর এই প্রসঙ্গে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। মনোজবাবু কি বলবেন? কুণাল ঘোষ বলছেন কিছু কিছু বিষয়ে অবশ্যই প্রতিবাদ জানানোর দরকার থাকে, কিন্তু বিধানসভায় অধ্যক্ষের কথাই শেষ কথা, কি বলবেন? দেখুন, বিধানসভা হোক কিংবা পার্লামেন্ট হোক, সেটা কিন্তু বিধানসভা কিন্তু বিরোধীদের জন্য, ঠিক আছে। বিরোধীরা নিজের যেটা আছে সুবিধে অসুবিধে কিংবা যেটা দাবি দেওয়া আছে সেটা নিয়ে বিধানসভায় বিরোধীরা সরব হতেই পারেন, কিন্তু আমরা এই প্রথম দেখতে পেলাম যে শাসক দলের মন্ত্রীরা পাশাপাশি এমএলএরা সবাই পোস্টার ব্যানার নিয়ে বিধানসভার ভিতরে যেভাবে করেছেন, সেটা মনে হয় ভারতবর্ষে কোনো জায়গায় হলে এটা পশ্চিমবঙ্গে হয়েছে। তো জেনে নিতে হবে যে যখন শাসক দল পিচে খেলতে আরম্ভ করবে তখন জেনে নিতে হবে যে শাসক দলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সেই জন্য এই ধরনের এই কাজগুলো করছেন। সেটা শুধু আমরা বলছি না, সেটা আপনার বললেন যে সেটা অধ্যক্ষ সাহেবও সেটাকে ভালোভাবে নেন। এই পাশাপাশি ওনাদের যে স্পোর্টস পার্সন রয়েছে তিনিও কিন্তু যে স্পিকার সাহেব বলেন সেটাকে সমর্থন করেছেন। তো এটা তো আমাদের কাজ, বিরোধীদের কাজ, এটা তো শাসক দল কাজ করতেছে। তো আমরা আবার বলতে পারি যে শাসক দল এইভাবে কাজ করলে বিরোধীরা শাসক দলের পিচে খেলতে পারে, বিরোধীদের পিচে শাসক দল খেলবে, তো সেটা নিশ্চয়ই তাদের মাটির তলায় মানে পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সেই জন্য এই ধরনের কার্যকলাপ করছে ওরা। বেশ, ধন্যবাদ।